যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে দেখলাম যে এর 2 দিন আগে সন্ধ্যার পরে বা রাতে বেশ পুলিশ অভিযান চালালো, আবার গতকালকে আমরা দেখলাম যে শেষ রাতে সেহরির পরে 2 জন মেয়ের সঙ্গে টিএসসিতে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এক ধরনের লাঞ্ছনার শিকারী হয়েছে বলা যায়। তো আমাদের এই ধরনের মোরাল পুলিশিং বলি কিংবা মানুষ নিজেই আবার আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ধরা হতো যে কোনো একক সরকার না, কিন্তু এখন তো একটি নির্দিষ্ট সরকার এসেছে, এখন এটি আস্তে আস্তে কমবে, আপনি কতদিন লাগতে পারে? না, কিছুটা কমেছে, কিছুটা কমলে তা না, কমেছে, এবং আমি মনে করি এটা কমা উচিত। স্পষ্ট বলেছে কোনো ওই লজিক নাই, এটা থাকতে পারে না, থাকা উচিত না। আপনি যেটাকে ঠিক মনে করছেন আমি সেটাকে ঠিক মনে করি না ভাই, আপনি কি করবেন? এটা তো আমার যদি আইনে যদি এটা কভার করে এটা আমার ব্যাপার, আইনে যদি কভার না করে আইন প্রয়োগের সংস্থা দেখবে। আপনি কে বলার আমাকে? আপনি বলতে পারেন না যে আমার ওনা কোথায় থাকতে হবে, এটা আপনি বলার কি? এমনকি ভাষার ক্ষেত্রে মোরাল পুলিশিং আমরা দেখেছি। ভাষার ক্ষেত্রে আপনি বলতে পারেন না, এটা মানে পরিষ্কার কথা ভাই। এখন এটা হলো জানেন, এটা আমি আপনি কি ভাবি কি বলি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো রাষ্ট্র এখানে কীভাবে অ্যাক্ট করে। ভাই একটা জিনিস হলো কি, চিন্তার স্বাধীনতা থাকতে হবে, জীবনযাপনের স্বাধীনতা থাকতে হবে, ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে। যার যে যেটা মনে করে সে করবে, আপনি বাধা দেওয়ার কেউ না। যদি আইনে যতটুকু কভার করতে, এমনকি আমি মনে করি সামনে বইমেলা আসতেছে, এই বইমেলায় কিন্তু এখনো ওই আইনটা আছে, যে আইনটা হলো আপনি কি বই করতেছেন এটা পুলিশ দেখবে। পুলিশকে দেখার, এটা পুলিশ দেখার কি? পুলিশ বই পড়ে না? আমি বই পড়ি, আমিও বই পড়ি না, পুলিশে বই পড়ে না, তাহলে আমি দেখবো কেন, পুলিশ দেখবে কেন? যদি বইটা মন্দ হয় লোকে কিনবে না, শেষ। মন্দ বই লোকে কিনবে না, লোকের উপরে ছেড়ে দেন, আপনি কে ঠিক করার এটা তুমি কিনতে পারবা, এটা তুমি কিনতে পারবা না, এটা আপনি ঠিক করতে পারেন না। কিন্তু এটা আমরা আগেও দেখেছি এখন এই জিনিসটা হলো কি, পুলিশ ঠিক করে দিবে যে কোন বইটা চলবে কোন বইটা চলবে না, পুলিশ ঠিক করে দিবে ওখানে তুমি কতক্ষণ থাকতে পারবা কতক্ষণ থাকতে পারবা না। আমি এখানে 24 ঘন্টা থাকবো, আমাকে নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব, এটা আপনি দায়িত্ব দিবে, কারণ পুরো দেশটাই তো আমার জন্য অভয়ারণ্য হবে, এটাই তো আমি চাইবো। তা আপনি পারেন না কেন দিতে? নিজে পারবেন না, আবার অন্যের বলবেন তুমি এরকম করতে পারবা না, তুমি ডাইনে তাকাইতে পারবা না, বায়ে তাকাইতে পারবা না। হোয়াট ইজ দিস? এটা হলো অক্ষমের অজুহাত এটা। তো এইগুলির ব্যাপারে আমরা একটা মুক্ত সমাজ চাই ভাই। সারা দুনিয়া চলে একভাবে, আমি চলবো আরেকভাবে, এটা হতে পারে না। যার যার চিন্তার, যার যার জীবনযাপনের অধিকার তার, এবং সেই জায়গায় আপনি হাত দিতে পারেন না। আপনি পাঞ্জাবি পরে আসছেন, আমি পাঞ্জাবি পরে আসছি, আজিজ বেসকে কোট পরে আসছি, কারণ কোনটা ঠিক? কারণ আমারটা পছন্দ, ওনার ভালো লাগে না, ওনার যাই কি ওনার কোট খুলে ফেলাবো নাকি? নাকি উনি আমার পাঞ্জাবি টানাটানি করবে? এটা করতে পারবে না। ওনার এটা পছন্দ উনি করছে, আমার এটা পছন্দ আমি করছি, এটা মানতে হবে। আরেকটা বিষয় আপনার কাছে একটু ছোট্ট করে জানার পরে আমি সামান্তার কাছে এটা নিয়ে প্রশ্ন আছে, যেহেতু এটি নিয়ে আজকে নাহিদ ইসলামও কথা বলেছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি মানে সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বা সাক্ষাৎকার প্রচার হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকার তার কার্যক্রমে বাধা দিয়েছে বিভিন্ন, মানে এই সংক্রান্ত যে সংবাদটি রয়েছে, আপনি নিশ্চয়ই একজন সিনিয়র সাংবাদিক, আপনার কাছে এই নিউজটি এবং এই বাস্তবতাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই নিউজ 3টে ওটা পড়েছি যতটুকু সম্ভব। আমি প্রথম পার্টটা পড়েছি, দ্বিতীয় পার্টটা পড়িনি, বাট এটা আমি জানি, এটা আমি বিভিন্নভাবে এই তথ্যগুলো আমার কাছে আগেও আসছিল, আমি জানতাম এগুলো। অন্তর্বর্তীকালীন সরকার ওনার সঙ্গে অন্যায় করেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের সঙ্গে, প্রেসিডেন্টকে অপমান করতে যায় নিজেদের অযোগ্যতা প্রমাণ করেছে। দেখেন, শাহাবুদ্দিন চুপ্পুকে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো উনি যখন ওখানে প্রেসিডেন্ট হয়ে গেছেন, জি, উনি আর পোস্ট হলো ইম্পর্টেন্ট। আপনি যখন ওই পোস্টটাকে অপমান করেন, তখন আপনি আপনার যে চিন্তা এবং মানসিকতার যে দীনতা তার প্রকাশ ঘটান। অন্যায়টা কিভাবে করেছে? মানে অনেক বিভিন্নভাবে করেছে। যেমন আমি কতগুলো জিনিস বলি, যেমন এই যে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হয়েছে, জি, এটা তো প্রেসিডেন্ট জানে না, কেন জানবে না কেন? এখন চুক্তির ক্ষেত্রে কোনটা প্রেসিডেন্ট জানবে? সব জানাবে। বাইরের যে কোনো চুক্তি ওনাকে ইনফর্ম করবে না? হ্যাঁ, ইনফর্ম করবে। তো উনি তো ওনাকে ইনফর্ম করে নাই তো। মানে উনি যদি এখন ক্লেম করে আমি ইনফর্ম না, তাহলে ইনফর্ম। উনি বলছে এটা আমি জানি না, এটা বলছে আমাকে জানানো হয় নাই, উনি দেখে তারা বলছে। ওনাকে বলবেন না কোন আপনি, হ্যাঁ উনি লোক খারাপ, ওকে লোক খারাপ আপনি বলতে পারছেন, আওয়ামী লীগ যাকে বানাইছে। এখন দেখেন, আওয়ামী লীগ একটা অযোগ্য লোককে বানাইছে, আমি ধরে নিলাম, আমি তর্কের খাতে ধরলাম উনি লোক খুব খারাপ, খুব অযোগ্য লোক, কিন্তু উনি তো প্রেসিডেন্ট পোস্টের মধ্যে বসে আছে রে ভাই, উনি ওখানে বসে আছে না? অবশ্যই। তাহলে যেখানে উনি বলছে কি যে রাষ্ট্রপতিদের যে সম্মেলন যেখানে আমি যেতে চেয়েছিলাম আমাকে যেতে দেয় নাই, বরঞ্চ বলা চিঠি দিয়েছে যে আমি অসুস্থ, আমি অন্য কাজ নিয়ে খুব ব্যস্ত, ওই চিঠি লিখে আমার কাছে পাঠাচ্ছে যে আপনি এখানে সাইন করে দেন। কেন?
এটা কেন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়? কেন করছে? করতে পারে না তো, উনি তো অসুস্থ না। ওনাকে যেতে দেবেন আপনি, কেন যেতে দেবেন? তাহলে ওনাকে আপনি রাষ্ট্রপতি রাখলেন কেন? আচ্ছা, এইটা নিয়ে একটু সামান্তার কাছে জানতে চাই। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে। এই বিষয়টি একটু জানতে চাই, আসলে কোন গণহত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হচ্ছে এবং হঠাৎ করে এনসিপির এরকম দাবি কেন? পদত্যাগের দাবি আগেও ছিল। রাষ্ট্রপতি আমাদের এখানে কিভাবে নিয়োগ হয় বাংলাদেশে? সংবিধান অনুযায়ী সংবিধানের সংসদের কি? মাধ্যমেই হয়। সংসদের মাধ্যমে নাকি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে? না, সংসদ থেকে। সংসদের মাধ্যমেই হয়। প্রধানমন্ত্রী কিন্তু তিনি যখন পরামর্শটা কার্যক্রম গুরুত্ব- করবেন সেগুলো প্রধানমন্ত্রী তাকে শুধু জানাবেন, কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিজেই নেবেন। কিন্তু আমরা যে এতদিন ধরে আমাদের দেশের যে আলাপটা, এটা তো গত শুধু 15 বছর 17 বছরের আলাপ না, এটা তো পূর্বেরও আলাপ। বাংলাদেশে পাওয়ার খুবই সেন্ট্রালাইজড, সব প্রেসিডেন্ট, সব প্রাইম মিনিস্টারের কাছে জমা থাকে। ইভেন রাষ্ট্রপতিরও কোনো ওয়ার্ক নাই, বেসিক্যালি তার কোনো ওয়ার্ক নাই। তাকে পরামর্শক্রমে রাখা হয় এবং তাকে প্রধানমন্ত্রী যখন যা করতে বলেন উনি তাই করেন। এইটাই তো একটা দুইটা ছাড়া, যেমন প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে মানে ধরেন আমেরিকায় এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ উনি নিজের মতো করে দিতে পারেন। আসলে কি আমাদের দেশের সংবিধান অনুযায়ী উনি পারেন। সংবিধান অনুযায়ী সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এটাই না, এই প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না ওনার। আচ্ছা, এখন ধরেন এই যে আমেরিকার দিকে তাকান, ওখানকার সুপ্রিম কোর্ট তার যে প্রেসিডেন্ট তার বিপরীতে অবস্থান নিয়েছেন, দেখেছেন এটা এই ট্যারিফের ইস্যুতে। True. এবং সুপ্রিম কোর্টের উপরে তো পুরো ট্রাম্প পুরোপুরি ক্ষিপ্ত, এবং উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট যেটা সার্বভৌম প্রতিষ্ঠান, সেটা একেবারে আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছে। এখন আমাদের দেশে তো আমরা কোনো প্রতিষ্ঠানকে স্বাধীনতা চর্চা করতে দেখি না, আমাদের রাষ্ট্র এই জন্য স্বাধীন না। সো আমি তো বলবো যে বিএনপি একটা এন্ডলেস লুপের মধ্যে পড়ে গিয়েছে। এই লুপের মধ্যে বিএনপি যেমন আছে, আমরাও আছি, কিন্তু বিএনপির এই মানে যেই ধরনের লুপে পড়েছে এটা তারা ভবিষ্যতে বুঝবে। বিএনপি প্রথমত বলল যে এই অন্তর্বর্তীকালীন সরকার এইটা নানান ইস্যুতে যখন তাদের বনিবনা হলো না, তখন এটা বললো যে এটা অবৈধ, এটা ঠিকভাবে কাজ করতেছে না, এটা এমন হওয়ার কথা না, এটা একটা শুধু তত্ত্বাবধায়ক সরকার, এগুলো বলেছে না, একটু চাপে রেখেছে। চাপে রেখেছে। আচ্ছা, ধরলাম আমি চাপিয়ে রেখেছে তর্কের খাতিরে। পরবর্তীতে যখন আবার বিএনপির কোনো সুবিধা অন্তর্বর্তীকালীন সরকার এগ্রি করলো, তখন আবার সিচুয়েশন ঘুরে গেল। লন্ডনে যাওয়ার আগে পরের কথা বলছে, আগে পরে যাওয়ার কথা বলছে, লন্ডনের আগে পরে পুরো সিনারিও ডিফারেন্ট হয়ে গেল। এখন বিএনপি বলল যে এই মানে যখন রাষ্ট্রপতি সরানোর আলাপটা, এই আলাপটা তো আমরা তুলেছিলাম, তাই না? হ্যাঁ, আপনারা শুরু তখন থেকেই আমরা তুলেছেন। শুরু থেকে বলেছি যে এইটা সাংবিধানিক সংকট তৈরি করবে, আপনি করলে পুরোটাই নতুন করে করেন। আপনি রাষ্ট্রপতি নিয়োগ দিতেন, এখন তখন কিন্তু বিএনপির কথাটা ছিল যে প্রধান উপদেষ্টা করতে পারে কিনা। প্রধান উপদেষ্টা কি নির্বাচন দিতে পারে? প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রপতি নিয়োগ করতে না পারে, প্রধান উপদেষ্টা কি নির্বাচন দিতে পারে? তাহলে কি বিএনপি অবৈধ সরকার? মানে এই যে একটা সাংবিধানিক সংকট ওনারা বলেন, কিন্তু ওনারা কিন্তু একটা সাংবিধানিক সংকটের লুপে ওনারা নিজেরাও আছেন। তো ওনারা এটাকে এক ধরনের ডিনায়াল মুডে আছেন যে আমরা কেয়ার করি না। এখন সবচেয়ে বড় ব্যাপার, ভিজুয়াল খুব ইম্পর্টেন্ট। আপনি প্রথম একদিনে দেখলাম যে কালের কণ্ঠে রাষ্ট্রপতি, যার নাম শাহাবুদ্দিন চুপ্পু, উনি পায়ের উপর পা তুলে বক্তব্য দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, সেটা ছাপাচ্ছেন এমন একজন সাংবাদিক যিনি নিজেই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল, এই অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবং সে কালের কণ্ঠের, আপনি যদি জানেন ভিতরকার খবর, তারা সাংবাদিক মহলে এটা নিয়ে অনেক কথা আছে যে এটা এই লোকটার ব্যাপারে এই ধরনের একজন মানে অজানা অনেক কথা সামনে নিয়ে আসছে, খারাপ কি? সেটা তো অসুবিধা নাই, কিন্তু এই যে ভিজুয়াল তৈরি করা, যে একজন পতিত স্বৈরাচারের নিয়োগ করা রাষ্ট্রপতি, উনি পায়ের উপর পা তুলে বক্তব্য দিচ্ছেন, এই ভিজুয়ালগুলো কি বিএনপির জন্য খুব ভালো হচ্ছে? পরের দিন ওই ভিজুয়ালকে ইগনোর করে তারেক রহমান সাহেব, উনি বর্তমান প্রধানমন্ত্রী, পাশে রাষ্ট্রপতিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, পিছনে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জবাব তো তাদেরকে একদিন না একদিন দিতে হবে। নিশ্চয়ই আমরা একটু আজিজ ভাই আপনার কাছেও এই রাষ্ট্রপতি ইস্যুতে একটু জানতে চাই, বা যে ইন্টারভিউ তার প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আপনার মূল্যায়ন, এবং বিএনপি সরকার আপনার কাছে এভাবে একটু যদি জিজ্ঞেস করি, কি মনে হয় ওনাকে অনেকদিন ক্যারি করবে, নাকি প্রথম সংসদের মাধ্যমেই রাষ্ট্রপতি নতুন নিয়োগ হতে পারে? আমার মনে হয় ক্যারি করবে না। গভর্নর যেমন গেছে এভাবে হয়তো যাবে না, সংসদের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট
নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট আলোচনায় আছে, সুতরাং বিএনপির তরফ থেকেই প্রেসিডেন্ট হবে। এই দ্বিতীয় এখনো আছে, যেহেতু প্রেসিডেন্ট আলোচনায় আছে বললেন, একটু জানতে চাই কে কে আলোচনায় আছে। না এটা তো জাস্ট মিডিয়া টিডিয়া আসছে, এ তো বলা যায় না। আছে তো সিনিয়র কয়েকজন উপদেষ্টা আছে না, তার ভিতর থেকে কাউকে বানায় ফেলবে। আচ্ছা। তো 3-4 জন আলোচনায় আছে, কারণ স্পিকার আছে, প্রেসিডেন্ট আছে, হুইপ আছে, এগুলো আলোচনায় আছে। সবই কি স্থায়ী কমিটির সদস্য? হ্যাঁ, অলমোস্ট। তো আমার বক্তব্য হচ্ছে যে ধরেন আগে রাষ্ট্রপতিটা কি এটা বুঝতে হবে। রাষ্ট্রপতিটা একটা ইনস্টিটিউশন, দেশের প্রতীক। এখন ব্যক্তিগতভাবে শাহাবুদ্দিন চুপ্পু কি, তার অতীত কি, সেগুলো তো এখন আসবে না। সে প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, এবং সে এটা সাংবিধানিক একটা পদ। সে রাষ্ট্রপ্রধান, এই জন্য বলা হয়, সরকার প্রধানও না, রাষ্ট্রপ্রধান, দেশের 1 নম্বর নাগরিক, সর্বোচ্চ সবকিছু 1 নম্বর। এখন আমার বক্তব্য হলো সে দীর্ঘদিন কথা বলতে পারে না। এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, হ্যাঁ, তিনি তো একবারও ওনার সাথে উনি বলছে এই 18 মাসে একবারও দেখা করে নাই, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে বাইরে ভ্রমণ করে আসলে তাকে রিপোর্ট করা, হ্যাঁ, তা তো করে নাই। এমনকি দেখা গেছে প্রায় প্রজ্ঞাপন জারি হয়েছে প্রায় 115টা না 50টা, অনেক প্রজ্ঞাপন সে জানেই না। সে বলে যে অনেক প্রজ্ঞাপন তো সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমি কি করব, এরকম একটা। আবার তো আমার কথা হলো সে যে তখন যে তাকে যে আপনাকে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা, সেটাও আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো বলবো, তিনি ট্রান্সপারেন্ট ভূমিকা নিতেন। উনি লোক পাঠায় দিছে আপনার নিয়ে, হকার নিয়ে, ঠেলাগাড়ি দিয়ে, তারপরে আর্মি 3 বাহিনী ওখানে প্রোটেকশন দিয়েছে তাকে। এখন বিএনপিও দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সরকারটা তো সাংবিধানিক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, সাংবিধানিকভাবে একটা বৈধতা দেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে, সেটা নিয়েও বক্তব্য। চূড়ান্ত বৈধতা তো নতুন সংসদ দিবে, কিন্তু 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া হয়েছে। আজিজ ভাই, আমরা এই রাষ্ট্রপতি বলি, সংবিধান বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা বলি এবং বর্তমান সরকারের বৈধতা বলি, এগুলো সবই তো আপকামিং সংসদের উপরে নির্ভর করছে। সেই সংসদে আসলে বিএনপি আসলে কি ভূমিকা রাখবে, বিশেষ করে জয়ের পরে এখনো যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, সেটি প্রথমেই নিতে পারে কিনা? না, দেখেন, যদি ঐক্যমত্য কমিশনে যেটা জাতীয় সনদ করেছে সেখানে লেখা আছে পরিষ্কার, এটা যদি সব দল মানে, অভ্যুত্থানের শক্তি সব যদি মানে, কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে প্রত্যেকটা, যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে বা অন্য দল একটি যে কোনো সংস্কার প্রস্তাব আসছে, প্রস্তাবের ভিতরে এতগুলো দল একমত হয়েছে, এতগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, একমত হয় নাই, এত দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখন আবার নোট লিখছে, নোটে আছে জুলাই সনদ, যেটা জাতীয় সনদ, নোট লেখা আছে যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে যা করার করবে, তাহলে তো বাধা নাই। এখন বিএনপি 2/3 মেজরিটি পাইছে, সে যদি কয় সরকারকে, ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করে দিবে, কিছু ঠেকাইতে পারবেন? কোনো ঠেকাইতে পারবেন না। সংসদ তো সার্বভৌম, সংসদকে তো চ্যালেঞ্জ করতে পারবেন না। তো সুতরাং আমি বলছি এইটাই যে জুলাই সনদ যেটা, সেটা যেটা বানা হচ্ছে, আমি বলছি যে আগেই যেটা বলছি যে আপনি 106 অনুচ্ছেদের রেফারেন্সে আপনি 148 অনুচ্ছেদে ওত নিলেন, সেখানে তো আমি নিজেও উপস্থিত ছিলাম, সংবিধান সমুন্নত রাখার জন্য। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার এখতিয়ার এই সরকারের নাই, কিন্তু করছে তো, জুলাই সনদ তৈরি করছে, আবার নোট অফ ডিসেন্ট করে আলাদা রেখে আড়াল করে 4 দফা দিয়ে দিছে, কোনো ভোটে 4 দফা দিয়ে দিয়েছে। সুতরাং আমি তো দেখলাম যে একটা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সে তো বলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সে মামলা করবে, ওপেন টকশোতে বলছে, ওপেন বলছে, তো সে কেস করবে। কারণ এক হলো চুপ্পুর সাথে দেখা করে নাই, চুপ্পুকে ইগনোর করছে, এটা সে পারে না। কারণ প্রেসিডেন্ট ইনস্টিটিউশন, সাংবিধানিক যে বাধ্যকতা সেটা তার মানা উচিত ছিল, সেটা রেখে ব্ল্যাক ব্যাংক মনে করে, গ্রামীণ ব্যাংক মনে করছে, হ্যাঁ ওরকম, এটা তো চলবে না। 1, 2 হচ্ছে যে জুলাই সনদ যেটা, সেখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যা লিখে গেছে জুলাই সনদে, এখানে বিএনপিকে ধরার কোনো স্কোপই নেই।
আমার কাছে জুলাই সনদ পকেটে থাকে, আমি আপনাকে একটা জিনিস পড়ে শোনাই তাহলে আচ্ছা, একদম সময় নাই, একেবারে শেষ পর্যায়ে আছি। তাহলে দরকার নেই। আমরা আরেকদিন এটা আমি নিয়ে যেটা শুনবো। মুখে বলছি জি। ওইটাই ঠিক, অর্থাৎ জুলাই সনদ তৈরি করছে, কিন্তু বিএনপিকে অর্থাৎ 2/3 মেজরিটি পাবে এই হিসাব বোধহয় ডক্টর ইউনূসের মাথায় ছিল না। 2/3 মেজরিটি পাইছে, এখন বিএনপি স্কেপ করে গেল, আর জুলাই সনদের ভিতরে আটকাতে পারতেছে। ওকে, আসলে কি তাই সামান্তা? 2/3 মেজরিটি পাওয়ার কারণে গণভোটে হ্যাঁ হওয়ার পরেও কি বিএনপি যা ইচ্ছা তাই করতে পারবে? এখানে অনেকগুলো বিষয়, যেমন আমরা যে মানে অনেকগুলো জায়গায় এখানে ঝামেলা তৈরি হয়। সংসদ সার্বভৌম, কিন্তু মানুষ কি, বাংলাদেশের মানুষ কি, সেটা সার্বভৌম কিনা? স্বাধীন সার্বভৌমত। দেশ তাহলে সার্বভৌম। এই যে আপরাইজিংকে কি তাহলে আমরা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করতেছি? পুরোপুরি মানে টপ টু বটম গত 1.5 বছর কিছুই হয় নাই বাংলাদেশে। জুলাই থেকে এখন পর্যন্ত কিছু হয় নাই বাংলাদেশে। হাসিনার পরে এরপরে বিএনপি আসছে। বিএনপির জন্য এটা সম্মানজনক? মানে একটা নির্বাচিত আপনি 2/3 পায় আপনি অনেক খুশি হচ্ছেন, অনেক অহংকার আপনার তারাও তো এই অভ্যুত্থানকে কিন্তু own করে। আমি এটি আমার পরের প্রশ্নটা এটাই যে বিএনপি যে নেতাকর্মীরা অভ্যুত্থানে ছিল তাদের কি ফাঁসি দেবে বিএনপি? আমার তো মনে হচ্ছে পরিস্থিতি ওদিকে যাচ্ছে। মানে তারা চায় যে অভ্যুত্থান বলে কিছু হয় নাই, এবং গত 1.5 বছর কোনো কিছুই হয় নাই বাংলাদেশে, জাস্ট একটা রেজিম চেঞ্জ, এবং রেজিমে আওয়ামী লীগের পরে বিএনপি আসছে। এখন বিএনপি আবার আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করতেছে। এটা কি এখনই বলা যায়? বিএনপি তো এখন পর্যন্ত ওন করে যাচ্ছে, মানে সংসদ আপনি বসে যদি যদি সব দেখেন- না করে দেয় তারপরে না বলা যায়। এইটা আমি অনেক মানে এটা শুধু এখন না, আমি ইলেকশনের আগেও বলেছি বিএনপির এই ধরনের কথাবার্তা এটা আজকে থেকে বলছে না, এটা ইলেকশনের আগেও বলছে। মুখে একরকম বলছিল, বিএনপি তো এখানে চরমভাবে মুনাফিকি আচরণ করেছে, দ্বিচারিতা করেছে। মুখে বলেছে হ্যাঁ, প্রচার করেছে না, এরকম অসংখ্য ভিডিও আমি আপনাকে দিতে পারবো। এবং এরকমও করেছে যে গণহারে জি, তাদের নেতাকর্মীদের মধ্যে হ্যাঁ সম্পর্কে বিতৃষ্ণা ছড়ানোর জন্য, মানে না দিলে রাজাকার আসবে, হ্যাঁ দিলে রাজাকার আসবে, না দিলে মুক্তিযুদ্ধ জিতবে, এই ধরনের ভ্রান্ত মন্তব্য তারা ছড়িয়েছে। এখন এসে ধরেন তার বিএনপি তো শুরু থেকেও কোঅপারেটিভ ছিল না, তারা এটাকে রেজিম চেঞ্জ হিসেবেই দেখতে চায়। মানে 4টা 8টা গত দুই দিন আগেও জেলা কার্যালয় খোলা হয়েছে বিএনপির, প্রত্যেকটা তো বিএনপির নেতাকর্মীরাই, সরি আওয়ামী লীগের খোলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা গিয়ে খুলে দিয়েছে। আবার আওয়ামী লীগের সাথে তাদের সংঘর্ষ হয়েছে, মারাও গেছে নড়াইলে। খুবই কম। আপনি মানে যেই হারে কার্যালয় খোলা হচ্ছে সেই হারে তো তারা মানে প্রোটেস্ট করছেন না। বিএনপির যারা গ্রাউন্ড পর্যায়ে নেতাকর্মী তাদের ভিতরে কিন্তু ভয় আছে, এবং তারা কিন্তু বুঝতে পারছে যে মাঠ পর্যায়ে পরিস্থিতি কি। নেতাকর্মীদের সাথে লিডারের কোনো সম্পর্ক নাই এখানে বিএনপির মধ্যে, এবং মানে পুরো পরিস্থিতিটা এমন করে ফেলা হচ্ছে যে বিএনপির কোনো ধরনের কেয়ারই করে না, যে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এটা বিএনপি কেয়ার করে না, মুখে ভালো কথা বলছে। ওকে, আমরা মাসুদ কামাল ভাই, আসলে কি বিএনপি কেয়ার করে না জুলাই সনদ গণভোটে হ্যাঁ কিংবা যে ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছাড়াই বিএনপি একমত ছিল, সেই সমস্ত বিষয়গুলো কি আসলেই বাস্তবায়ন করবেন এরকম আশঙ্কা করার? একটা কথা বলি, এখানে না দুটা জিনিস মানে গুলিয়ে ফেলানো হয়েছে। জি, আমি যেটা মনে করি যে জিনিস হলো 24-এর যে গণ অভ্যুত্থান, জি, এবং তারপরে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা, সংস্কারের একটা আকাঙ্ক্ষা, এই সংস্কারের আকাঙ্ক্ষাকেই বর্তমানে যে জুলাই সনদ যেভাবে আমাদের কাছে আসছে এবং সেটা বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াটা নির্ধারণ করা হয়েছে, এই দুটো কিন্তু এক না। পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সংস্কার, জুলাই সনদকে আপনি ভাবতেছেন এটাই সংস্কার, এটাই কি একমাত্র সংস্কার? এই সংস্কারটা কি সর্বোত্তম সংস্কার? এটা নিয়ে তো আমারই আপত্তি আছে। আমি তো শুরু থেকেই বলতেছি এই সংস্কারের দায়িত্বটা যাদেরকে দেওয়া হয়েছে এই লোকগুলি আপ টু দ্য মার্ক নয়, এবং সংস্কারের দায়িত্বগুলি যারা পালন করেছে যে লোকগুলো, এই লোকগুলো দেশপ্রেমিক নয়। কিন্তু রাজনৈতিক দলগুলো তো এটা মেনেই নিয়েছে। রাজনৈতিক দল হলেছে কি হয়েছে? আমি রাজনীতি করি না, আমার মতামত নাই। অবশ্যই আছে। ওই রাজনৈতিক দল কই খুঁজে পাইছেন? কেউ 30টা দল ছিল, এই ইলেকশনে 30টা দলকে জনগণ কি পরিমাণ ভোট দিছে দেখেন নাই? পলিটিক্যাল কতগুলি পলিটিক্যাল পার্টি দাঁড়ায় গেছে ওখানে, একটা বাম পার্টি দেখবেন আপনি আধা ঘন্টা ধরে বক্তৃতা দিচ্ছে, ওই বক্তৃতা দিয়ে তার কি লাভ? তাহলে এখন রেজাল্টটা কি? এখন রেজাল্ট হল উচিত ছিল কি বলে আপনাকে, জি প্লিজ। যা করছে সনদের সংস্কার যেটা করছে এই সংস্কারটা আমি মনে করি সর্বোত্তম সংস্কার না, এর চেয়ে ভালো সংস্কার হওয়া সম্ভব আমি মনে করি। তাদের উচিত ছিল সেই সংস্কারটা নির্বাচিত যে সংসদ তাদের হাতে উঠাই দেওয়া, যে আমরা এই সংস্কার করছি, আপনারা ঠিক করেন, আপনারা আমাদের কয়টা নিবেন নেন, কয়টা নিবেন না আপনাদের ব্যাপার। এরা যেটা প্রথম যেটা করছে সেটা হলো গণভোটে দিয়া তারা বিএনপির ইগোতে আঘাত করছে। সিম্পল কথা, কিন্তু বিএনপি যেটা মানে না
এটা কি মুখে বলতে হবে? যখন সংস্কার প্রক্রিয়া চলে তখনও তো বিএনপির 31 দফা নেতারা সারা দেশে করেছে তাদের কর্মসূচি আবার চালাচ্ছে। গণভোটে হাঁ দিতেও বলেছে। তারা কি এক গণভোটে হাত দিতে বলছে এই কারণে যে বিএনপি মনের থেকে বলে নাই, বিএনপি মনে করছে আমাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এখন ওইটা কি আমরা দেখবো কোনটা মন থেকে বলছে কোনটা মুখ আচ্ছা, মন থেকে থেকে বলছে? বলছে বলে না, সেটা এক কথা, আপনি দেখবেন না, কিন্তু এখন তো তারা মানতেছে না। এখন বুঝেন নাই তারা যে মনের থেকে বলে নাই, এখন তো বুঝতেছেন না, আমরা তো এখনো সংসদে হয়তো তারা পাস করবে। করুক। আমি বলি কি হবে, জি। সংসদ শুরু হওয়ার পরে জি। তাদের 31 দফা একদিকে রাখবে, জুলাই সনদ আরেক দিকে রাখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা মিলাবে। যেগুলো 31 দফার সঙ্গে মিলবে সেগুলো তারা গ্রহণ করবে, যেগুলি মিলবে না সেগুলি আলহামদুলিল্লাহ আলোচনা শেষ। ওকে, আমরা এটা আমি অনেক আগে থেকে আমি বলতেছি। একটু আচ্ছা একদম জুলাই জাতীয় সনদ, জি। এই যে আমি বার করছি, লেখা আছে দেখেন, যেমন 30 উচ্চ সেকেন্ড কক্ষে, just। হ্যাঁ 30 সেকেন্ডে উচ্চ কক্ষে, হ্যাঁ। ওখানে সিদ্ধান্ত হয়েছে আনুপাতিক হারে, যে সংসদে যা পাবে ওইভাবে হবে। এখানে আসে 24টা দল একমত হয়েছে, বিএনপি নোট অফ আর ডিসেন্ট দেওয়া। বিএনপি সহ 7টা দল নোট অফ ডিসেন্ট দিছে। হ্যাঁ। নোট, এই যে দেখেন নোট, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ ওকে, করবে। অনেক তার মানে ধন্যবাদ। আমরা আমরা আরো এবং স্পষ্ট বিএনপি হব তো বলছে পরের যে আলোচনায়। জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি ওকে, এটা অক্ষরে অক্ষরে অনেক ধন্যবাদ এম এ